আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেডিয়েট কর্তৃক আয়োজিত আজকের অনলাইন জীবরসায়ন কোর্সের তৃতীয় ক্লাসে সকলকে স্বাগতম। তোমাদের সাথে আমি আছি ডক্টর আশিক দত্ত। আশা করছি আমরা সবাই ভালো আছি। তো জৈব যৌগ নিয়ে আজকে আমাদের আসলে তৃতীয় ক্লাস। তো বিগত ক্লাসে আমরা কার্যকরীমূলক বিভিন্ন সংকেত এবং শেষ পর্যন্ত আমরা নামকরণ শিখেছিলাম, এবং বেশ কিছু নামকরণ তোমাদের বাড়ির কাজও দেওয়া ছিল। তোমরা বেশ কয়েকজন দেখলাম নোট করেছিলে, অনেকে অনেক সুন্দর সুন্দর নোট করছো। কিন্তু প্রথম ক্লাসের যে পরীক্ষা দিয়েছিলে, দ্বিতীয় ক্লাসে কিন্তু পরীক্ষার্থীর পরিমাণ কিন্তু অনেক কমে গেছে। তো এটা কিন্তু আসলে খুবই খারাপ দেখায় যে যারা পড়াশোনা করতেছো পরীক্ষাটাও ঠিক মতো দিও। তো আজকে আমরা তৃতীয় ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখব, সেটা হচ্ছে সমানতা। ঠিক আছে, সমানতা কিন্তু মেডিকেল বলো বা এইচএসসি পরীক্ষা বলো, দুইটার জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। তো আজকে যে পোর্শনটা আমরা পড়বো সেটা সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপশন রাখতে হবে। কেউ যদি কোথাও বুঝতে না পারো আমাকে অবশ্যই জানাবে। আমি চেষ্টা করব যে টপিকটা তোমাদেরকে একটু মজা করে পড়ানোর, যাতে মোটামুটি তোমরা বুঝতে পারো, আর যাতে পরীক্ষায় আসলে কিছু অ্যান্সার করা যায়। এখান থেকে যে অবজেক্টিভটা আসবে হয়তো একটা বা দুইটা, সেটা যেন অবশ্যই আমরা পারি আর কি। ঠিক আছে, বলা যায় মোটামুটি যে কোন কোন জায়গা থেকে অবজেক্টিভটা হবে। দেখা যায় প্রতি বছর ওই সব জায়গাগুলো থেকে অ্যান্সার অবজেক্টিভটা থেকে থাকে আর কি। তো ঠিক আছে, তাহলে আমরা দেখি শুরু করি আজকের ক্লাস। তো ক্লাস শুরু করার আগে আমি গত ক্লাসের যে কটা এইচডাব্লিউ দিয়েছিলাম আর কি, তিনটা নামকরণ দিয়েছিলাম আর তিনটা গাঠনিক সংখ্যা ডাকতে দিয়েছিলাম। সেই তিনটা নিয়ে একটু আলোচনা করব, যাতে অনেকে দেখলাম ভুল হয়েছে, দুইটা সংকেত কেউ সঠিক অ্যান্সার করে নাই, নামকরণটা সঠিক হয়নি। এই জন্য তোমাদের কিছু ক্ষেত্রে আমি আসলে যেগুলো দিয়েছিলাম সহজও দিয়েছিলাম, কিছু কিছু কঠিনও দিয়েছিলাম। তো সেটা নিয়ে কিছুটা আলোচনা করব, তারপরে আমরা সমানতার মধ্যে যাব। ঠিক আছে, তো আসলে প্রথমে গত ক্লাসে যে আমরা সংকেত যেগুলো দিয়েছিলাম আর কি, গাঠনিক সংকেত, গাঠনিক সংকেত ছিল তিনটা। তার মধ্যে একটা ছিল দেখো এরকম একটা দেয়া ছিল আর কি। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে একটু ভেঙে লেখা। কারণ দেখো CH3 মিথাইলমূলক তিনটা আছে একসাথে, তাহলে সেই তিনটা কোথায় যাবে? সেটা কি পরপর আসবে নাকি পার্শ্ব শিকল হিসেবে থাকবে, মেইন শিকল হিসেবে থাকবে? তো সেটা বোঝার জন্য আমাদেরকে আসলে এটাকে ভেঙে লিখতে হবে। ঠিক আছে, যদি আমরা ভেঙে না লিখি তাহলে এটা সঠিকভাবে করতে পারবো না আর কি। খেয়াল করো, মনে রাখবে একটা বিষয়, যদি কোথাও CH3 থাকে, অর্থাৎ এই যে মিথাইল মূলকটা যদি থাকে, তাহলে অবশ্যই এগুলা যাবে সবসময় কোনায় আসবে, কখনো মাঝে আসবে না। মাঝে সবসময় থাকবে মিথিলিন মূলক। কে থাকবে? মিথিলিন। এই যে মূলকটা মাঝে কে থাকবে? যার হাত হচ্ছে দুইটা, এদিকেও যেতে পারে এদিকেও যেতে পারে, তাহলে সেটা থাকবে মাঝে। তাহলে এটা থাকবে মাঝে, আর যেহেতু এর হাত একটাই, তাহলে এ তো আর মাঝে থাকা সম্ভব না, একে অবশ্যই একটা কোনায় যেতে হবে। তাহলে এটা থাকবে একদম একটা সাইডে থাকবে আর কি। তাহলে CH3 থাকবে সাইডে এবং CH2 মিথিলিন মূলক সেটা থাকবে মাঝে। তাহলে দেখো এটা বুঝলে কিন্তু আমরা সরাসরি লিখে ফেলতে পারতেছি যে কোনটা কিভাবে থাকবে। খেয়াল করো, তাহলে আমরা প্রথমে ভেঙে লিখি। তাহলে দেখো এই কার্বন, আমরা জানি কার্বনের হাত কয়টি? 4টি। তাহলে একটা হাত হলো এই পাশে, আর বাকি তিনটা হাত হলো এই যে তিনটা মিথাইলমূলক থাকবে। তাহলে খেয়াল করো, এই যে কার্বন, তার এই যে আমরা 4টে হাত দিয়ে দিলাম, তার তিনটা হাতে থাকবে তিনটা CH3, আর আরেকটা যে হাত সেই হাতে থাকবে CH2। আমরা কি বলছি? মিথিলিন মূলক মাঝে থাকে। তাহলে এখানে দুটো থাকার অর্থ কি? দুটোকে আমরা পরপর লিখে দিব। এই যে দেখো, এই যে একটা লিখে দিলাম, এরপরে এখানে আরেকটা লিখে দিলাম। ঠিক একইভাবে এই পাশে যে কার্বন, তারও 4টে হাত থাকবে। তাহলে সেই 4টা হাতে 4টা CH3 থাকবে। ঠিক আছে,
তাহলে এটা কি আমরা বুঝতে পারছি সবাই যে কিভাবে আমাদেরকে মানে কোনো একটা সংকেত দেয়া থাকলে তাকে কিভাবে আমাদের বোধগম্য বা কিভাবে নামকরণ করতে সহজ হবে সেটা করে ফেলতে হবে আগে, ঠিক আছে? তাহলে দেখো আগের দিনের কথা কি বলছিলাম, আমাদেরকে প্রধান শিকল খুঁজতে হবে। প্রধান শিকল মানে কি? যেখানে কার্বন সংখ্যা সর্বোচ্চ থাকবে। তাহলে দেখো আমি যদি এটাকেই ধরি তাহলেই কার্বন সংখ্যা সর্বোচ্চ হয়, তাই তো? এদিকে গেলেও যে কথা, এদিকে গেলেও একই কথা। তাহলে সেই হিসেবে আমাদের 1 2 3 4 5 6, আর মজার ব্যাপার হলো দুইটা পাশে হচ্ছে প্রতিসম, যে কোনো দিক থেকে নাম্বারিং করলে যোগফলটা একই হবে। দেখো এটাকে যদি বলি তাহলে এটা 2 2, এটাকে বললে 5 5, তাহলে 2 2 5 5 কয়টা আছে মিথাইলমূলক? 4টা। তাহলে কি হবে? টেট্রামিথাইল। তাহলে 1 2 3 4, তাহলে 2 2 5 5 টেট্রামিথাইল। এইবার মেইন যৌগ কয়টা আছে? 6টা কার্বন। তাহলে 6টা কার্বন থাকলে নাম হবে কি? হেক্সেন। যেহেতু এটা অ্যালকেন তাহলে নাম হবে কি? হেক্সেন, ঠিক আছে? আরেকটা ডাস্টার, ঠিক আছে? তাহলে এইভাবে এটা নামকরণ হবে। সরি আমি তো গাঠনিক সংকেত লিখে নামকরণ দেখাচ্ছি, তাহলে এটা আসলে হবে নামকরণ, ঠিক আছে? দুঃখিত একটু। তো ঠিক আছে, তাহলে নামকরণের মধ্যে এটা আমরা পেলাম। ওকে, রোটেট অফ করা। আচ্ছা, এরপরে যেটা ছিল এই যে এটা আসলে আমি কাউকেই দেখিনি যে সে সঠিক উত্তর দিয়েছে, ঠিক আছে? যখন এরকম দুইটা মূলক, খেয়াল করো এখানে দুইটা মূলক আছে, কিন্তু এখানে একটা মূলক হচ্ছে COOH মূলক, আরেকটা মূলক হচ্ছে কার্বনিল মূলক। তাহলে যৌগটা কি হিসেবে নাম হবে? তাহলে আমরা আগের দিন শিখছিলাম সক্রিয়তা অনুযায়ী অ্যাসিড সবার উপরে থাকে, তাহলে যৌগটার নাম হবে অ্যাসিডের নাম অনুযায়ী, ঠিক আছে? তাহলে যৌগটার নাম হবে অ্যাসিডের নাম অনুযায়ী। এটার উপরে দেখেন, ঠিক আছে? ঠিক আছে, তাহলে কি? তাহলে এইবার একটা বিষয়, তাহলে যৌগটার নাম যদি অ্যাসিড হয় তাহলে এখানে কার্বন আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা, টোটাল 4টা কার্বন। তাহলে 4টা কার্বন যদি নাম হয় তাহলে নাম হবে বিউটানোইক অ্যাসিড, কারণ বিউটেন প্লাস ওইক অ্যাসিড নাম হবে বিউটানোইক অ্যাসিড। কি নাম হবে? বিউটানোইক অ্যাসিড। এখন কথা হচ্ছে এই যে এটাকে আমরা কিভাবে লিখব? আমরা সবাই কি করছি? 2 বিউটানোইক অ্যাসিড এরকম লিখে আসছি, কিন্তু বুঝতে হবে প্রতিটা যৌগের মানে প্রতিটা যে কার্যকরী মূলক এর নামকরণে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে তারা যদি শেষে বসে তাহলে একরকম নাম হবে, যেমন অ্যালকোহল যখন শেষে বসে তার নাম হয় অল, কিন্তু যখন এটা পার্শ্বশিকল হয় তখন তার নাম হয় হাইড্রক্সি। ঠিক একইভাবে কার্বনিল মূলক যখন মেইন যৌগ হবে, প্রধান শিকল মানে মেইন একটা যৌগ তৈরি করবে, তখন আমরা তাকে বলবো কিটোন মানে ওন, শেষে যোগ করতে হবে ওন। কিন্তু এই যৌগটা কিন্তু মূলত কিটোন যৌগ নয়, এই যৌগটা হচ্ছে মূলত একটা অ্যাসিড যৌগ, যেখানে কিটোনটা হচ্ছে আমার পার্শ্ব শিকল। তাহলে খেয়াল করো, যদি একটু ভেঙে লিখি, এটাকে কি এইভাবে লেখা যায়? তার মানে কি, আমার প্রধান শিকল যদি এটা হয় তাহলে আমার 4টা কার্বন হচ্ছে এখানে, এই জন্য বিউটানোইক অ্যাসিড। তাহলে এটা কি শুধু অক্সিজেন না? এটা তো শুধু অক্সিজেন বাইরে থাকতেছে, এই জন্য আমার পজিশন দিতে হবে 1 2 3 4, কারণ আমরা জানি অ্যাসিডকে সবসময় 1 নম্বর ধরতে হবে। তাহলে 1 2 3, তার মানে 3 নম্বরে একটা অক্সিজেন আছে, তাহলে সেটা হবে থ্রি অক্সো বিউটানোইক অ্যাসিড।
বা বিউট 3-অক্সো 1 উইক অ্যাসিড। থ্যাংক ইউ চয়ন, দীপ চয়ন, ঠিক আছে এটা, ঠিক আছে 3-অক্সো বিউটানোইক অ্যাসিড, এটাই হচ্ছে সঠিক। তাহলে এটা কিন্তু আমরা বেশিরভাগ সবাই ভুল করেছি। কি করছে 3-ওন, আমরা লিখছে কি 3-ওন বিউটানোইক অ্যাসিড, তাহলে সেটা কিন্তু হবে না, ঠিক আছে। এইখানে ওন, এই ওনটা কখন বসবে, যখন সে শেষে হবে। যদি পার্শ্ব শিকল হয় তখন তাকে বলতে হবে অক্সো। বুঝতে পারছো এটুকু? ঠিক আছে, এবার আসো পরেরটা। NH2 CO NH2, মজার ব্যাপার হচ্ছে এটাও দেখলাম বেশিরভাগ সবাই ভুল হয়েছে। খেয়াল করো, এখানে যে CO NH2, এটাকে আমরা বলি অ্যাসিড অ্যামাইড। এটা কি অ্যাসিড অ্যামাইড, তাহলে এটাকে আমরা বলবো অ্যামাইড। আর এটা হচ্ছে তার একটা প্রতিস্থাপক। এটা কি প্রতিস্থাপক। দেখেন তো ভিডিও বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এটা কি, এটা হচ্ছে এমন অ্যামিনোমূলক যেটা, সেই অ্যামিনোমূলকটা হচ্ছে আমার প্রতিস্থাপক। তাহলে প্রতিস্থাপক হলে অ্যামিনোকে আমরা কি লিখি, অ্যামিনো। তাহলে এটাকে তখন লিখতে হবে অ্যামিনো অ্যামাইড, অ্যামিনো অ্যামাইড। দেখো একটা মজার বিষয়, দেখো আরেকটা যৌগ দেখাই আমরা। এই দেখো, খেয়াল করো, এই যে যৌগটা CH3CO NH2, তাহলে এটা হচ্ছে অ্যামাইড। এখানে মিথাইল আছে, কিন্তু এখানে আমরা মিথাইল বলবো না, তাকে আমরা একটা পুরো যৌগের মধ্যেই নামটা দিব। বলো এখানে কার্বন সংখ্যা কয়টা, কার্বন সংখ্যা হচ্ছে 2টো। তাহলে 2 কার্বন বিশিষ্ট যে যৌগ তার নাম কি, ইথেন। তাহলে ইথেনের অ্যামাইড নাম হবে কি, ইথেনামাইড। ঠিক আছে, তাহলে ইথেনামাইড, ঠিক আছে, ইথেনামাইড। ওকে, এই যে যদি এরকম, তাহলে বুঝতে পারছি এইটুককে আমরা বলবো অ্যামাইড। এর পাশে যতগুলো কার্বন থাকবে সেই অনুযায়ী নাম হবে, অথবা যদি এরকম প্রতিস্থাপক থাকে তাহলে নাম হবে সেইভাবে অ্যামিনো অ্যামাইড। ঠিক আছে, বুঝতে পারছি এটুকু? তাহলে এই হচ্ছে নামকরণ। আচ্ছা একটু বলি, একটা নামকরণে 3টা জিনিস থাকে। একটা থাকে প্রিফিক্স, একটা থাকে ওয়ার্ড রুট যাকে আমরা বলি শব্দ মূল, এরপরে থাকে সাফিক্স মানে উপসর্গ, শব্দমূল, অনুসর্গ। উপসর্গ হচ্ছে পার্শ্ব শিকল। উপসর্গ বলতে আমরা কোনটাকে বুঝি, পার্শ্ব শিকল। শব্দমূলকে, শব্দমূল হচ্ছে মেইন যেটা, অর্থাৎ মিথেন মানে মিথেনের যে মিথ, ইথেনের যে ইথ, প্রোপেনের যে প্রোপ, এগুলো হচ্ছে শব্দমূল। আর সাফিক্স হচ্ছে যৌগটা কি ধরনের, সেটা কি অ্যালকেন নাকি অ্যালকিন নাকি অ্যালকাইন। যেমন অ্যালকিন হলে আমরা কি লিখি, ইন লিখি, তাহলে ইনটা হচ্ছে আমার সাফিক্স। অ্যালকোহলের ক্ষেত্রে কি লিখি, অল, তাহলে অলটা হচ্ছে সাফিক্স। যেমন অ্যাসিড, অ্যাসিডের ক্ষেত্রে কি লিখি, ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড, সেটা হচ্ছে আমার সাফিক্স। আচ্ছা আর কয়েকটা ছিল, আচ্ছা রাকিব থ্যাংক ইউ। গত সপ্তাহে আসলে সময় পাইনি, একটু ব্যস্ত ছিলাম, তাই ডিউটি প্লাস পরিবারে একজনের বিয়ে ছিল, সব কিছু মিলিয়ে। তো এই সপ্তাহে এই জন্য আজকে ক্লাস নিব এবং পরের ক্লাসটা আমি নিব, 2টো ক্লাস পরপর তোমাদেরকে নিয়ে নিব। যে আজকে সমানতা, পরের দিন বিক্রিয়া, খুবই ইম্পর্ট্যান্ট 2টা ক্লাস, এবং এই 2টা থেকে প্রশ্ন থাকবেই, 2-3টা প্রশ্ন, তারও বেশিও থাকতে পারে। আচ্ছা তাহলে একটা সংক্ষেপে একটা দেখাই। মনে করো আমরা আর কি দিয়েছিলাম, গাঠনিক সংকেত নির্ণয় করতে দিয়েছিলাম কিছু। গাঠনিক সংকেতের মধ্যে 1 নম্বরে দিয়েছিলাম হচ্ছে মনে রাখবা, গাঠনিক সংকেত বের করা হচ্ছে সহজ নামকরণের থেকে। দেখো তাহলে 2-ক্লোরোপ্রোপানোয়িক অ্যাসিড, তাহলে এই যে এইখানে যে আমার 2-ক্লোরো,
এটাই হচ্ছে সেই প্রিফিক্স। এই যে প্রোপেন বা প্রোপান যদি আমরা বলি, তাহলে সেটা হচ্ছে আমাদের শব্দমূল। আর এই যে ওইক অ্যাসিড, এইটাই হচ্ছে আমাদের সাফিক্স। তাহলে প্রতিটা নামকরণের এরকম 3টা পার্ট থাকে। যদি পার্শ্বশিকল থাকে তাহলে আমরা প্রিফিক্স পাবো, আর শব্দমূল তো অবশ্যই থাকবে। মেইন শিকলটাই হচ্ছে আমার শব্দমূল। এরপর এটা কি ধরনের কার্যকরীমূলক বিশিষ্ট যৌগ, সেটাই হচ্ছে আমাদের সাফিক্স। ওকে, এইগুলো তো আমরা ইজিলি পারবো। প্রোপানোয়িক অ্যাসিড মানে কি? 3 কার্বন। এই যে আমরা 3টে কার্বন দিয়ে দিলাম। তবে মনে রাখতে হবে অ্যাসিডটা কিন্তু কার্বনের মধ্যেই থাকবে। তার মানে একটা COOH চলে গেল, আর বাকি 2টা কার্বন, টোটাল হলো 3টা। আমি যদি এখানে আরেকটা কার্বন দেই তাহলে কিন্তু সেটা প্রোপানোয়িক না, তাহলে কিন্তু সেটা বিউটানোয়িক হয়ে যাবে। COOHকে কার্বনের মধ্যেই ধরতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে প্রোপানোয়িক অ্যাসিডের ক্ষেত্রে 3 কার্বন, কি বলছে? 2 ক্লোরো। তার মানে 2 নম্বরে একটা ক্লোরিন মূলক আছে। শেষ। বাকি হাতগুলো কি দিবা? হাইড্রোজেন দিয়ে ভর্তি করে দিব। হয়ে গেল সংকেত। সংকেত করা হচ্ছে সবচেয়ে সহজ, নামকরণ করাটা কঠিন। দেখো এরপরে আরেকটা ছিল টু ব্রোমো 3 ক্লোরো, 2 ব্রোমো 3 ক্লোরো বিউটেন। খেয়াল করো, এই যে আমাদের পুরোটাই কিন্তু হচ্ছে প্রিফিক্স, অর্থাৎ পার্শ্বশিকল। দেখো প্রিফিক্সে আছে প, প্রিফিক্স, পার্শ্বশিকলে আছে প। তার মানে পুরো পার্শ্বশিকলটাই হচ্ছে প্রিফিক্স। এই যে বিউটেনের যে বিউট 4 কার্বন, সেটাই হচ্ছে আমাদের শব্দমূল। আর এটা কি? এটা কি ধরনের যৌগ? এটা হচ্ছে এটা অ্যালকেন। এটা যে অ্যালকেন, এটাই হচ্ছে আমার কি? সাফিক্স। এই যে অ্যালকেন, এটাই হচ্ছে সাফিক্স। ওকে, এইভাবে সবগুলো যৌগের নামকরণ আমাদেরকে করতে হবে। ওকে, তাহলে খেয়াল করো এটা কিভাবে হবে। বিউটেন মানে কি? 4 কার্বন। আগে আমরা কার্বন লিখে ফেলবো। 1 2 3 হয়ে গেল 4 কার্বন। এবার 2 নম্বরে বসাইতে হবে ব্রোমিন, যেহেতু বলছে ব্রোমো। 3 নম্বরে বলছে কি? ক্লোরো মানে ক্লোরিন। এই যে হয়ে গেল, শেষ। এবার অ্যালকেন মানে কি? কি থাকে? শুধু হাইড্রোজেন থাকে। দাও হাইড্রোজেন, শেষ। হয়ে গেল, একদম সহজ। ঠিক আছে, বুঝতে পারছি তো? তাহলে এরকম আগে যারা থাকবে, আমরা মেইন যৌগ যেটা, অর্থাৎ যতগুলো কার্বন, সেটাকে আমরা একসাথে আগে লিখে নিব। তারপর পার্শ্বশিকল বসায় বাকি হাতগুলো হাইড্রোজেন দিব, এবং যৌগটা কি ধরনের যৌগ, সেটা কি অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, কিটোন, অ্যাসিড, যেটা বলবে সেটা আমরা বসায় দিব। শেষ। আচ্ছা, লাস্ট অফ অল ছিল দেখো প্রোপ 1,3 ডাইওইক অ্যাসিড। খেয়াল করো, ওইক অ্যাসিড মানে কি? তার মধ্যে অ্যাসিড আছে। আবার কার্বন কয়টা বলছে? 3টা। তাহলে 1টা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন। কিন্তু মজার ব্যাপার হলো ওইক অ্যাসিড মানে কি? COOH। কিন্তু COOH এখানে কয়টা আছে? 1 3, মানে দুটো পজিশনে দুটো থাকবে। COOH কোথায় থাকে? সবসময় কোনায় থাকে। তাহলে এর প্রথমে একটা কোনা, শেষে আর একটা কোনা, 2 কোনায় আমরা দুটো বসাই দিব। এই 1 কোনা আর এই আরেক কোনা, হয়ে গেল। এরপরে কি? বাকি হাত কি দেবো? হাইড্রোজেন দেব। তাহলে মাঝখানে কয়টা হাইড্রোজেন হবে? 2টো। হয়ে গেল, শেষ। ঠিক আছে, এইভাবে আমাদেরকে করতে হবে। বুঝতে পারছি? অ্যাসিড সবসময় কোনায় থাকবে। যদি 2টো অ্যাসিড বলে তাহলে এরকম 2 কোনায় 2টা বসাই দিতে হবে। ওকে, তাহলে আমাদের নামকরণ মোটামুটি শেষ হলো। হ্যাঁ, আচ্ছা তোমরা আমাকে একটা নামকরণ করে দাও তো একটু। ঠিক আছে, বইয়েরই একটা নামকরণ আছে, এটা একটু করে দাও। দেখো, প্রোপ ইন ওইক অ্যাসিড।
প্রোপইনোইক অ্যাসিড, এই যৌগটার নামকরণ আমাকে একটু করে দাও, ঠিক আছে? সবাই লিখে বলো, কমেন্টে একটু লিখে দাও, ঠিক আছে? প্রোপইনোইক অ্যাসিড। ওকে, আচ্ছা, তাহলে আমাদের নামকরণ বিষয়ক যে জটিলতা সেটা গেল। হ্যাঁ, এখন আমরা সমানতা শুরু করব। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবে, খুবই খুবই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সমানতা স্টার্ট দিয়ে রাখো কয়েকটা। তো মনে রাখবে, আসলে আমরা সমানতা বলতে কি বুঝি? সমানতা মানে আমরা আমাদের যখন পড়তাম তখন স্যারেরা আমাদেরকে সহজভাবে বুঝাইতেন, আশ একই, কি বললাম? আশ একই, কিন্তু গাছ ভিন্ন। কি বললাম কথাটা? আশ একই কিন্তু গাছ ভিন্ন মানে কি? মানে হচ্ছে আশ মানে হচ্ছে আণবিক সংকেত, আশ মানে কি? আণবিক সংকেত। আর গাছ মানে গাঠনিক সংকেত। বুঝতে পারছি? তাহলে আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, এরকম যৌগগুলোকে বলা হয় একে অপরের সমাণু। এবং এই যে ধর্ম, এটাকে বলা হয় সমানুতা। ঠিক আছে? তাহলে আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্ন, এদেরকেই আমরা বলবো সমাণু। সংক্ষেপে আশ একই, গাছ ভিন্ন। আচ্ছা, রাকিব ভুল হয়েছে, শ্রাবন্তী মহালি ভুল হয়েছে, এই জন্য ভুলটা হবে বলেই আমি তোমাদেরকে এটা দিয়েছি। ঠিক আছে? সবাই, শর্মী ভুল হয়েছে কিন্তু একটু বুঝে করতে হবে। তোমরা যেখানে অ্যাসিড মূলকটা দিচ্ছ সেখানেই দ্বিবন্ধন দিচ্ছ, সেটা কিভাবে সম্ভব? খেয়াল করো, আমি কি বলছিলাম? প্রোপইনোইক অ্যাসিড, তার মানে কি? তার মানে সহজ কথা, এখানে 3টা কার্বন আছে। কয়টা কার্বন? 3টা কার্বন, 1 2 3। আচ্ছা, প্রোপানোই মানে প্রোপইনোইক অ্যাসিড, তার মানে কি? এখানে একটা দ্বিবন্ধন আছে এবং একটা অ্যাসিড মূলক আছে। আচ্ছা, আমি একটু লিখে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। কি বললাম? প্রোপইনোইক অ্যাসিড, তার মানে কি বুঝছি? না রাখি, দ্বিবন্ধন কোথায় গেল? কেউ তো দ্বিবন্ধন দিচ্ছ না, আর দ্বিবন্ধন যারা দিচ্ছ তারা ভুল জায়গায় দিচ্ছ। খেয়াল করো, তাহলে আমরা নামটা থেকে বুঝছি যে এখানে একটা দ্বিবন্ধন আছে। কি আছে? একটা দ্বিবন্ধন আছে। আবার উইক অ্যাসিড, তার মানে কি? এখানে একটা অ্যাসিড মূলক আছে। সহজ কথা, আমরা জানি অ্যাসিড কোথায় থাকে? অ্যাসিড থাকে সবার শেষে বা সবার শুরুতে। তাহলে দেখো, এটা আমি এখানেও দিতে পারি চাইলে, আবার চাইলে এখানেও দিতে পারি। তো দেখার সুবিধার্থে আমরা অ্যাসিডটাকে সবসময় শেষেই লিখি, কিন্তু নাম্বারিং কিন্তু করলে আবার ওটা 1 হবে। ঠিক আছে? তাহলে অ্যাসিড 3 কার্বন হয়ে গেল প্রোপেন এবং উইক অ্যাসিড। কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে একটা ইন আছে। ইন মানে কি? ইন মানে হচ্ছে অ্যালকিন, যেখানে দ্বিবন্ধন থাকবে। তো অনেকে করছে কি, দ্বিবন্ধনটা এখানে দিছি। খেয়াল করে, এখানে আমরা দ্বিবন্ধনটা এখানে দিছি, কিন্তু এটা কি সম্ভব? যেখানে C+H থাকে সেখানে দ্বিবন্ধন কিভাবে থাকবে? C+H এর হাত তো একটাই, ওর হাত তো একটাই। তাহলে আমার এখানে তো দ্বিবন্ধন দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমি দ্বিবন্ধনটা কোথায় দিব? এইখানে। দ্বিবন্ধনটা এখানে হবে না, দ্বিবন্ধনটা হবে এইখানে, এই 2 কার্বনের মধ্যে। তাহলে এইখানে হবে আমার CH2, এইখানে CH আর এখানে C+H। বুঝতে পারছি সংখ্যাটা কোথায়? ঝামেলা? হ্যাঁ, নাজিয়া নাফিয়া, থ্যাংক ইউ, সঠিক অ্যান্সার। তাহলে এই যে অ্যাসিডমূলক, সেইখানে থাকবে সিঙ্গেল বন্ড, আর তার পাশে এখানে থাকবে দ্বিবন্ধন। তাহলে এই হয়ে গেল 3 কার্বন মানে প্রোপেনের প্রোপ, তারপরে ইন দ্বিবন্ধন এবং উইক অ্যাসিড। আমার পজিশন লাগে না সব সময়, কারণ এখানে ছাড়া আর কোথাও দ্বিবন্ধন দেওয়ার জায়গা নেই। তাহলে কি আমার দ্বিবন্ধনের পজিশন উল্লেখ করা লাগবে?
এই জন্যই তোমাদেরকে আমি এটা করতে বলছি। এটা একটু কনফিউজিং যে আমার দ্বিবন্ধনটা কোথায় বসবে, যে এখানে হবে না এখানে হবে। যদি আরেকটা কার্বন দিয়ে দিতাম, মনে করো 4টা কার্বন আছে, এই একটা আর এইখানে মনে করো COOH, তাহলে আমার হাতে অপশন আছে যে আমি দ্বিবন্ধন এখানে দিব না দ্বিবন্ধন এখানে দিব, এটাই দিব না এটাই দিব। তখন আমাকে উল্লেখ করে দিতে হবে, দ্বিবন্ধনের অবস্থানটাকে তখন উল্লেখ করে দিতে হবে। কিন্তু যখন 3 কার্বন, দ্বিবন্ধনের জায়গা তো একটাই, আর কোনো জায়গায় দেওয়ার তো সুযোগ নেই। তাহলে আমাকে কি করতে হবে? অবশ্যই আমাকে এই পাশের কার্বনে দিতে হবে। বুঝতে পারছি? ঠিক আছে নাজিয়া নাফিয়া, থ্যাংক ইউ, তোমারটা ঠিক আছে। বুঝতে পারছি? একটু মাথা ঠান্ডা করে অ্যান্সার করতে হবে, বুঝে বুঝে যে কোন কার্যকরীমূলকের হাত কয়টা, কোথায় দ্বিবন্ধন দেওয়া সম্ভব। ঠিক আছে, ওকে। তাহলে এবার আসি আমাদের সমানতায়। আসফিয়া জিজ্ঞেস করছো কি কি পড়ানো হচ্ছে। আমরা প্রথমে একটু নামকরণ শুরু করছিলাম, যেটা গত দিনে কিছু বাড়ির কাজ ছিল, সেটা থেকে আমরা এখন সমানতার মধ্যে আসলাম। ঠিক আছে, তাহলে কি জানলাম? সমানতা হচ্ছে আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। মনে করো তোমাকে আমি একটা সংকেত দিয়ে বললাম C4H10, C4H10, এই সংকেত বিশিষ্ট যৌগের কি কি সমাণু সম্ভব। তখন তুমি কি করবে? তখন তুমি দেখবে এটাকে কিভাবে বানানো যায়। প্রথমে এর মধ্যে কার্বন আছে কয়টা? 4টা। তাহলে আমি সেভাবে 4টা কার্বন দিব, এই যে 4টা। এখন এটা কি ধরনের যৌগ? এটা একটা অ্যালকেন। কেন অ্যালকেন? কারণ এরা CN এই সূত্র ফলো করে। এই সূত্র যারা ফলো করে তারা কি হয়? অ্যালকেন হয়। তাহলে এটা কি? অ্যালকেন। ওকে, তাহলে আমরা কি করব? সহজ কথা, 4টা কার্বন দিয়ে দিলাম, আর বাকি হাতগুলোতে কি করব? শুধু হাইড্রোজেন দিয়ে দেব। তাহলে আমাদের শেষ। এই যে হয়ে গেল। তাহলে এই একটা সমাণু সম্ভব। দেখো আর কি কোনো সমাণু করা সম্ভব? দেখি কমেন্টে কেউ লেখো তো যে এটাকে আর কোনো সমাণু করা সম্ভব কিনা। লেখো, তাড়াতাড়ি লিখো, যেটাকে আর কোনো সমাণু বানানো সম্ভব কিনা। একটা তো 4 কার্বন হতে পারে, আর কি কোনোটা হতে পারে? আচ্ছা দেখো, আমি বলে দিই, আমরা 4 কার্বনের জায়গায় আমরা 3 কার্বন বানাতে পারি। কি করতে পারি? এই যে 3 কার্বন আর একটা কার্বনকে এরকম সিকল বানাই দিলাম, মানে এই কার্বনটাকে সরায় মাঝখানে বসাই দিলাম। দেখো আমার সংকেত বলো, সবকিছু বলো, ঠিক আছে। তাহলে এটাকে C4H10 হতে পারে, এটাও হতে পারে, আবার এটাও হতে পারে। তাহলে আমার 2টা জিনিসই সম্ভব। ঠিক আছে, তাহলে এটা থেকে আমি এই যৌগটার নাম কি? বিউটেন। আর এটার নাম কি? 2-মিথাইল প্রোপেন। এই যে 3 কার্বন, এই জন্য নাম হচ্ছে প্রোপেন। এবং 2 নাম্বার পজিশনে আছে CH3। তাহলে এটাকে বলে দিব 2-মিথাইল প্রোপেন। তাহলে এই যৌগটাও হতে পারে, আবার এটাও হতে পারে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আসলে আমরা সমানতার বিভিন্ন ক্যাটাগরির মধ্যে যাই। তাহলে দেখো, সমানতা হচ্ছে আমাদের মূলত 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের। একটা হতে পারে গাঠনিক অথবা কাঠামোগত, আরেকটা হতে পারে বা ত্রিমাত্রিক। তাহলে একটা হতে পারে গাঠনিক বা কাঠামোগত,
হ্যাঁ, শর্মি যেটা লিখছো সূত্রটা ঠিক আছে, কিন্তু সবসময় এটা মনে রাখা একটু কঠিন হয়ে যায়। তো যাই হোক, তাহলে সমানতা হতে পারে দুই ধরনের, একটা হতে পারে গাঠনিক বা কাঠামোগত, আরেকটা হতে পারে স্টেরিও বা ত্রিমাত্রিক সমানতা। ঠিক আছে, এই যে গাঠনিক বা কাঠামোগত, এটাকে আবার 5 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে। এইভাবে লিখলাম, দেখো। প্রথমে হচ্ছে শিকল বা চেইন সমানতা, শিকল বা চেইন সমানতা। 2 নম্বর হচ্ছে কার্যকরী মূলক সমানতা। 3 নম্বরে হচ্ছে অবস্থান সমানতা, যাকে আমি বলি কার্যকরী মূলকের অবস্থান সমানতা। এরপরে হচ্ছে মেটামারিজম, আর এটা হচ্ছে টটোমারিজম। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে মেটামারিজম, আরেকটা হচ্ছে টটোমারিজম। ওকে, তাহলে শিকল বা চেইন সমানতা, কার্যকরীমূলক সমানতা, অবস্থান সমানতা, মেটামারিজম, টটোমারিজম, এই 5টাকে কি বলা হয়? গাঠনিক বা কাঠামোগত সমানতা। পরীক্ষায় যদি প্রশ্ন আসে, এটা কিন্তু মেডিকেল আসছে, কিন্তু বিগত বছরে 14-15-তে ছিল, 4-5-এ ছিল, কয়েকবার এই প্রশ্নটা আসছে যে নিচের কোনটি গাঠনিক, মানে এটা নিচের কোনটি গাঠনিক বা কাঠামোগত সমানতা নয়। তাহলে এই প্রশ্নটার অ্যান্সার কী হবে বলো তো? আচ্ছা, আগে বলে নিই যে গাঠনিক সমানতা হলো 5টা, হ্যাঁ, আর স্টেরিও বা ত্রিমাত্রিক এটা হলো 2টা। একটা হচ্ছে জ্যামিতিক সমানতা, আরেকটা হচ্ছে আলোক সক্রিয় সমানতা। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে কি জ্যামিতিক সমানতা, আরেকটা হচ্ছে আলোক সক্রিয় সমানতা। আজকের ক্লাসটা কিন্তু একটু কঠিন হবে, যারা আগে পড়ো নাই তাদের জন্য একটু কঠিন মনে হবে, তো চেষ্টা করবো সহজ করার। তাহলে গাঠনিক বা কাঠামোগত হলো 5টা, আর স্টেরিও সমানতা হলো 2টা। ঠিক আছে, এখন মেডিকেলে যে প্রশ্নটা আসছে আর কি, সেই প্রশ্নটা ছিল, আচ্ছা এই পাশে দুটো একটু মুছে দিলাম যাতে আমি প্রশ্নটা লিখতে পারি, যে প্রশ্নটা ছিল কি নিচের কোনটি কাঠামোগত সমানতা নয়। প্রশ্নটা কি নিচের কোনটি কাঠামোগত সমানতা নয়? তার মধ্যে কত ছিল কেন্দ্রীয় সমানতা, কত কি ছিল কেন্দ্রীয় সমানতা, ক্ষতে হচ্ছে অবস্থান সমানতা, গতে হচ্ছে কার্যকরীমূলক সমানতা, আর ঘতে ছিল আলোক সমানতা। বলো অ্যান্সার কোনটা হবে? তাড়াতাড়ি চট করে লিখে ফেলো দেখি। তাহলে নিচের কোনটি কাঠামোগত সমানতা নয়? এই প্রশ্নটা 2বার মেডিকেলে আসছে, 2বার না আসলে 3বার। 2বার আসছে একই রকমভাবে, আরেকবার একটু পরিবর্তন করে। তাহলে কতে হচ্ছে কেন্দ্রীয় সমানতা, খতে হলো অবস্থান সমানতা, গতে হচ্ছে কার্যকরীমূলক সমানতা, আর ঘতে হচ্ছে আলোক সমানতা। বলো অ্যান্সার কোনটা হবে তাড়াতাড়ি। শ্রাবন্তী ভুল হয়েছে, কিন্তু এই যে ভুল করবা বলেই প্রশ্নটা এইভাবেই সেট করা হয়েছে। তাহলে কোনটি কাঠামোগত সমানতা নয়? একবারেই হ্যাঁ দীপ ঠিক আছে, অ্যান্সার হবে আলোক সমানতা। এই যে কেন্দ্রীয় সমানতা, এটা দেখে মনে হবে এটা আবার কি, এটা কি আনকমন কিছু কিনা? মনে রাখবে কেন্দ্রীয় সমানতা হচ্ছে শিকল সমানতার আরেক নাম, অর্থাৎ শিকল সমানতা বা চেইন সমানতা তার আরেক নামই হচ্ছে কেন্দ্রীয় সমানতা। তাহলে কেন্দ্রীয় সমানতা, অবস্থান, কার্যকরী, এগুলো সব কিসের মধ্যে পড়ে যাচ্ছে? গাঠনিক সমানতার মধ্যে। তাহলে বাকি যে 2টা ছিল জ্যামিতিক আর আলোক সক্রিয়, তাহলে সেটাই তো আমার 9 হবে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ঘ, 4 নম্বর হবে অ্যান্সার। ঠিক আছে,
আচ্ছা, তাহলে জ্যোতিপ্রকাশ দত্ত, থ্যাংক ইউ। নাজিফা, সবাই ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে এবার বুঝতে পারছি এই প্রশ্ন কিন্তু 2বার আসছে, এইটা একদম এই হুবহু এটা আর কি। আর একটু পরিবর্তন করে আসছে হচ্ছে এই পরে আর কি 18-19 মনে হয়, সম্ভব 17-18-তে। আচ্ছা ঠিক আছে, তাহলে গাঠনিক বা কাঠামোগত কোণগুলো এই 5টা। যদি ভাবো যে না এটা মনে থাকবে না, আমি একটা সূত্র দিয়ে মনে রাখতে চাই, তাহলে একটা সূত্র আছে আর কি। সূত্রটা মোটামুটি খুব একটা ভালো না আসলে। দেখো, শিকলের কাছে মোটা তমার অবস্থান। মনে করো শিকল হচ্ছে কোনো একটা ছেলে, তার কাছে মোটা তমা বসে আছে, সেটাকে বোঝানো হলো শিকলের কাছে মোটা তমার অবস্থান। তমাকে মোটা বলতেছি, মনে করেন আবার বডি শেমিং করতেছি, কেউ যদি তমা নামে থেকে থাকো তো দুঃখ প্রকাশ করলাম আর কি। আচ্ছা, তাহলে দাঁড়াও দেখি, শিপ্র হচ্ছে আম কাটা রয়েছে। আচ্ছা ঠিক আছে, এটা বিভিন্ন জন বিভিন্ন রকমের মনে রাখতে পারো। তো শিপ্র রয় ও একটা বলছো আর কি, ঠিক আছে, যে যেভাবে মনে রাখতে পারো। শিকলের কাছে মোটা তমার অবস্থান, তাহলে শিকল মানে হচ্ছে শিকল সমানতা, কাছে মানে কার্যকরীমূলক সমানতা, মোটা মানে মেটামারিজম, তমা মানে টটোমারিজম, অবস্থান মানে অবস্থান সমানতা। ওকে ঠিক আছে, তাহলে 5টা উদাহরণ আমরা জানলাম যেটা থেকে প্রশ্ন আসার মতো। এবার জানবো এগুলোর মধ্যে কি কি আছে, সেটাও খুব ইম্পর্টেন্ট। আচ্ছা আসো, তাহলে এই পাশেরটা আমার থাকলো, আমি ওই পাশে লিখবো, একটু মুছে দিচ্ছি, কারণ আমরা এখন গাঠনিক সমানতা নিয়ে কথা বলতেছি। দেখো, গাঠনিক সমানতার প্রথমে ছিল শিকল, শিকল বা চেইন, যার আরেকটা আমি হচ্ছে কেন্দ্রীয় সমানতা। ঠিক আছে, শিকল বা চেইন এর আরেকটা আমি হচ্ছে কেন্দ্রীয় সমানতা। ওকে, এটা কি? এটা কিছুই না, একটা নরমাল এন যৌগ, এন মনে আছে তো, সেই নরমাল, এই যে এটাকে আমরা কি বলবো, এন বিউটেন। ঠিক আছে, সেই এন বিউটেনকে যদি আমরা পার্শ্ব শিকল বানাই দিই, কি করলাম, এই কার্বনকে এনে এখানে তুলে দিলাম, এই যে, তাহলে এটা কি একটা আইসো হয়ে গেল না? এটাকে আইসো যৌগ হয়ে গেল না, একটা আইসো। তাহলে এন থেকে আইসো বানায় ফেললাম, তাহলে সেটা হয়ে গেল আমার কি, শিকল, মানে চেইন সমানতা বা শিকল সমানতা। তাহলে এন যৌগ থেকে আমি বানাই দিব আইসো যৌগ। ঠিক আছে, তবে মনে রাখবে এন যৌগের গলনাঙ্ক স্থিরাঙ্ক বেশি হয় আইসো থেকে, এন যৌগের গলনাঙ্ক স্থিরাঙ্ক বেশি। ঠিক আছে, আইসো যৌগের কম। আচ্ছা, তাহলে আমরা শিকলটা বুঝলাম। শিকল মানে কি, সহজ কথা ছিল যতগুলো তাকে ভেঙে পার্শ্ব শিকল বানায় দিব, হয়ে গেল শিকল সমাণু। তাহলে যে কোনো যৌগ, যে কোনো যৌগেরই শিকল সমাণু বানানো সম্ভব। সেটা অ্যালকেন হতে পারে, অ্যালকিন হতে পারে, অ্যালকাইন, অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিড, সব কিছুই হতে পারে। তাহলে যে কোনো কার্যকরী মূলক বিশিষ্ট যৌগের শিকল সমাণু সম্ভব। এবার আসো 2 নম্বর। 2 নম্বরে আমরা কি বলছি, কার্যকরীমূলক সমানতা, খুবই ইম্পর্টেন্ট। কি বলছে, কার্যকরীমূলক সমানতা। মনে রাখবে কার্যকরীমূলক সমানতা হচ্ছে একটা কার্যকরীমূলক থেকে আরেকটা কার্যকরীমূলকে চলে যাবে, তার মানে কার্যকরী মূলকটাই পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, এটা কিন্তু আমরা প্রথম ক্লাসে শিখছিলাম, বলো তো দেখি কার মনে আছে? এই যে CN H2n+2O, তারপর CN H2nO, বলো তো এই দুইটা যৌগ দিয়ে কাকে বোঝায় আর এটাকে দিয়ে কাদেরকে বোঝায়? এই যে যদি মনে করতে পারো এটা থেকে এটা হয়, এটাই হচ্ছে আমাদের কার্যকরীমূলক সমানতা। বলো দেখি, তাড়াতাড়ি লিখে দেখাও তো, যে এটা থেকে আমরা কাদেরকে পাবো, এটা থেকে কাদেরকে পাবো। এবং একটা ইয়ে করো, এটা সলভ করো। তোমাকে আমি সংকেত দিয়ে দিলাম C3H8O, এই সংকেত বিশিষ্ট দুইটা যৌগ তৈরি করে দেখাও তাড়াতাড়ি।
ঠিক আছে? এই সংকেত বিশিষ্ট দুইটা যৌগ তৈরি করে দেখো তাড়াতাড়ি। আচ্ছা, মানে এই যৌগটাকে কি ইথানল বলছো শ্রাবন্তী, নাকি উপরের যে যৌগটা সেটা থেকে বলছো? তাহলে এই যে উপরের যে সংকেতটা বললাম, উপরের যে সংকেত সেটা থেকে আমরা কাদেরকে পাবো? সেটা থেকে আমরা পাবো অ্যালকোহল আর হচ্ছে ইথার, অ্যালকোহল আর ইথার। ঠিক আছে, ইথার অ্যালকোহল, গুড রাকিব, থ্যাংক ইউ। দীপ, ঠিক আছে, ঠিক আছে। আর নিচেরটা যেটা, সেটাকে আমরা পাবো অ্যালডিহাইড এবং কিটোন। তাহলে বলো নিচের এই সংকেতটা দিয়ে আমরা কি কি পাচ্ছি? তাহলে নিচের এই সংকেতটা দিয়ে আমরা কি কি যৌগ পাবো? একটু তাড়াতাড়ি লিখে ফেলো দেখি। এই সংকেতটা থেকে আমরা যে যে যৌগ পাবো সেটাই হবে আমাদের অ্যান্সার, মানে এই যে কার্যকরীমূলক সমানতা। তাহলে খেয়াল করো, যদি আমাদেরকে অ্যালকোহল দেয়া থাকে সেই সংকেত দিয়ে আমি ইথার বানাতে পারবো, আবার কোনো সংকেত দিয়ে যদি অ্যালডিহাইড লাগানো থাকে তাহলে আমরা সেটা থেকে কি করতে পারবো? কিটোন বানাতে পারবো। সেটা থেকে কি বানাতে পারবো? খেয়াল করো, এটা থেকে যদি আমরা বানাই তাহলে একটা হতে পারে এই অ্যালকোহল। আচ্ছা, আমরা সূত্র অনুযায়ী কোনটাকে ফলো করে? এটা এই যে এই সূত্র অনুযায়ী ফলো করে এটাকে CnH2n+2O। তার মানে এটা থেকে আমরা কি কি বানাইতে পারবো? অ্যালকোহল এবং ইথার। তাহলে কোন অ্যালকোহল? 3 কার্বন বিশিষ্ট। 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহলের নাম কি? প্রোপানল। নাম কি? প্রোপানল। আর এর থেকে যদি ইথার বানাই তাহলে আমরা কি করব? এই যে দেখো, দুইটার আণবিক সংকেত কিন্তু একই, কিন্তু গাঠনিক সংকেত কি ভিন্ন। ঠিক আছে, গাঠনিক সংকেত, হ্যাঁ শর্মি, থ্যাংক ইউ। অ্যালকোহল ইথার, তাহলে প্রোপানল হতে পারে আর একটা ইথার হতে পারে। আচ্ছা, ইথারের নামকরণ একটু ঝামেলা আছে, একটু বলে দেই। ইথারের নামকরণের সময় একটা পোর্শনকে বলা হয় অ্যালকক্সি। কি বলা হয়? আচ্ছা, একটু উপরে লিখি। দেখো, তাহলে আমরা কার্যকরীমূলক সমানতা বুঝে গেলাম। মানে কার্যকরীমূলক সমানতা হচ্ছে অ্যালকোহল থেকে ইথার, আবার অ্যালডিহাইড থেকে কিটোন। ওকে, তাহলে যে কোনো সংকেত যদি আমার সংকেতটা CnH2n+2O ফলো করে তাহলে হবে অ্যালকোহল ইথার, আর যদি CnH2nO কে ফলো করে তাহলে হবে অ্যালডিহাইড কিটোন। এইভাবে বলে দিবে এরকম একটা সংকেত পরীক্ষায়, যে এই সংকেত বিশিষ্ট যৌগের কোন কোন সমাণু সম্ভব। ঠিক আছে, পরীক্ষায় বলবে এই সংকেত বিশিষ্ট যৌগের কোন কোন সমাণু সম্ভব। তাহলে তোমাকে আগে বলতে হবে যে এটা কি অ্যালডিহাইড না কিটোন, কোনটাকে ফলো করে? অ্যালকোহল ইথারকে ফলো করে। তাহলে কোনটা অ্যান্সার হবে? অ্যান্সার হবে এইগুলো। ঠিক আছে, এই টাইপের একটা প্রশ্ন কিন্তু পাওয়া যাবে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে, যেটা বলতেছিলাম ইথার। খেয়াল করো, ইথারের যখন নামকরণ করব, ইথারটা হবে পার্শ্ব শিকল, কারণ ইথারের থেকে অ্যালকেন শক্তিশালী। তাহলে অ্যালকেন অনুযায়ী নাম হবে। গুড, এই যে ভুল করেছো দীপ, দীপচয়ন, ভুল হয়েছে কিন্তু। খেয়াল করো, যখন আমরা এইভাবে ইথারের নামকরণ করব তখন একটা পার্টকে বলতে হবে অ্যালকক্সি। কি বলতে হবে? মানে নামকরণের সিস্টেমটা হবে অ্যালকক্সি অ্যালকেন, অ্যালকক্সি অ্যালকেন, এভাবে হবে নামটা। এখন কথা হচ্ছে ভাই কোনটাকে অ্যালকক্সি বলবো, ছোট পার্টটাকে না বড় পার্টটাকে? মনে রাখবে আমরা সবসময় মেইন সিকল বানাই বড়টাকে। তাহলে বড় কোন পাশে? এইটা, তাহলে এটা হবে মেইন সিকল। তাহলে মেইন সিকলটা কোনটা হবে? অ্যালকেন হবে, অর্থাৎ এটা হবে ইথেন, 2 কার্বন, এই জন্য ইথেন। আর ছোট পার্টটা হবে পার্শ্ব শিকল, তাহলে কি হবে? মিথক্সি। কি হবে? মিথক্সি। তাহলে মিথক্সি ইথেন। দীপ, কি বুঝতে পারছো? হ্যাঁ, বিষয়টা হচ্ছে উল্টা হয়ে গেছে তোমার। তাহলে ছোট পার্টটা হবে পার্শ্ব শিকল, ছোট পার্টটা হবে পার্শ্ব শিকল, আর বড় পার্টটা হবে অ্যালকেন। তাহলে মিথক্সি ইথেন।
ওকে, ক্লিয়ার? তাহলে ইথারের নামকরণটা একটু জটিল আছে, তাহলে অ্যালকক্সি করতে হবে। ছোট পার্টটা হবে অ্যালকক্সি, বড় পার্টটা হবে অ্যালকেন, শেষ। ওকে, আচ্ছা গেল। তাহলে আমরা কার্যকরীমূলক সমানতা বুঝলাম। এইবার আসে অবস্থান সমানতা। এবার সে অবস্থান সমানতা, যেটাকে আমি ভালোবাসি বলতে কার্যকরী মূলকের অবস্থান সমানতা। কারণ অবস্থানটা কার? অবস্থানটা হচ্ছে কার্যকরী মূলকের। কার্যকরী মূলক তার মানে তাহলে আমাকে বলো তো যে কারা কারা অবস্থান সমানতা দেখাবে? যারা একটা কোণায় থাকে নাকি যারা মাঝের দিকে থাকে? দেখি অ্যান্সার করো তো তাড়াতাড়ি, যে অবস্থান সমানতা কারা দেখাবে? যারা কি একটা কর্নারের দিকে থাকে তারা, নাকি যারা মাঝে থাকে তারা? যেমন তাহলে এরা কি অবস্থান সমানতা দেখাবে নাকি এগুলো দেখাবে? কারা দেখাবে বলো তো তাড়াতাড়ি, কুইক বলো। এরা অবস্থান সমানতা দেখাবে না এরা অবস্থান সমানতা দেখাবে? যারা, হ্যাঁ শর্মী থ্যাংক ইউ, দীপচরণ ঠিক আছে। তাহলে যারা মাঝের দিকে, কারণ মাঝে থাকলেই তো তারা পজিশন পরিবর্তন করতে পারবে, কখনো 2-এ বসলো, কখনো 3-এ বসলো, কখনো 1-এ বসলো। 1-এ তো আসলে বসবে না কখনো, শুধু অ্যালকোহলই একমাত্র 1-এ বসতে পারে। এখানে কিন্তু অ্যালকোহলও পড়বে, ঠিক আছে? এখানে কিন্তু অ্যালকোহল আসবে, কারণ অ্যালকোহল 1-এ বসতে পারে, 2-এ আসতে পারে, 3-এ আসতে পারে, ইচ্ছা মতো হতেই পারে। তাহলে যারা 1 নম্বরে ফিক্সড, অর্থাৎ অ্যালডিহাইড এবং অ্যাসিড, এরা কিন্তু অবস্থান সমানতা দেখাবে না। এরা অবস্থান সমানতা দেখাবে না, বুঝতে পারছি? অ্যালকেনের ক্ষেত্রেও কোনো অবস্থান সমানতা নেই। তাহলে অ্যালকিন, অ্যালকাইন, হ্যালাইড, অ্যালকোহল, ইথার, কিটোন, এরা সবাই অবস্থান সমানতা দেখাবে, ঠিক আছে? এই অবস্থান সমানতারই একটা পার্টিকুলার পার্টের নামই হচ্ছে মেটামরিজম। অর্থাৎ মেটামরিজম হচ্ছে একটা বিশেষ শ্রেণীর অবস্থান সমানতা, ঠিক আছে? একটু বিশেষ শ্রেণীর অবস্থান সমানতা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ জ্যোতিপ্রকাশ, থ্যাংক ইউ শর্মী। হ্যাঁ, ওইসটা একটু ব্যতিক্রম, সেটা সামনেও বসতে পারে। ওকে, তাহলে আমরা কি বুঝলাম? অবস্থান সমানতা এরা সবাই দেখাইতে পারে, কিন্তু এদের মধ্যে স্পেশাল কয়েকজন আছে যারা আবার একটু অন্য ধরনের অবস্থান সমানতা দেখায়, যাদেরকে নতুন একটা নাম দেওয়া হয়েছে, তার নাম মেটামারিজম। পরীক্ষায় এইসব জায়গাগুলো থেকেই প্রশ্ন আসে। এই অবস্থান সমানতা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা সিকল বা চেইন, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বাকি 4টা, ঠিক আছে? খাতায় স্টার দিয়ে রাখবে এই 4টার ক্ষেত্রে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এবার শিখি মেটামারিজম কি জিনিস। তাহলে কি বললাম? মেটামারিজম হচ্ছে বিশেষ শ্রেণীর অবস্থান সমানতা। দেখো, মেটামারিজম জিনিসটা আসছে, একটা সাইড বড় হবে, একটা সাইড ছোট হবে, অর্থাৎ যাকে কম্পেয়ার করা যাবে, অর্থাৎ যার দুটো সমাণু বানানো সম্ভব, যার দুটো সমাণু বানানো সম্ভব। কেমন? খেয়াল করো। আচ্ছা, তাহলে মেটামারিজম কারা দেখাবে? বলছি কি, যার দুটো সাইড থাকবে। তাহলে দুটো সাইড কার কার থাকে? পরীক্ষায় আসবে কিন্তু যে মেটামারিজম দেখায় কোনটি, একটু লিখে ফেলে তো, কারা কারা মেটামারিজম দেখায়। দেখো তাড়াতাড়ি লেখো, বলো মেটামারিজম কারা কারা দেখায়। সহজ কথা, যাদের দুইটা সাইড থাকবে। গুড, শিবপ্রলয় থ্যাংক ইউ, ঠিক আছে অ্যান্সার। তাহলে একটা হচ্ছে ইথার, একটা হচ্ছে কিটোন, আরেকটাকে আমরা বলি সেকেন্ডারি অ্যামিন। সেকেন্ডারি কেন? কারণ এই যে দুইটা হাত আছে তাই। একটা হাত থাকলে প্রাইমারি, দুইটা হাত থাকলে সেকেন্ডারি, তিনটা হাত থাকলে টার্সিয়ারি, তাহলে সেকেন্ডারি অ্যামিন। তাহলে ইথার, কিটোন,
সেকেন্ডারি অ্যামিন, এই তিনটা জিনিস আমার কি দেখায়? মেটামরিজম দেখায়। ওকে, এইখানে একটা ঝামেলা আছে। হ্যাঁ, দীপচয়ন সঠিক অ্যান্সার যে বলতে হবে দ্বিযোজীমূলক, এটা হলো সহজ কথা। যে মেটামরিজম কারা দেখাবে? যারা দ্বিযোজীমূলক। খেয়াল করো। আচ্ছা বলো তো, CH3CO, আমি তোমাদেরকে বললাম কি মেটামরিজম তারা দেখাবে যাদের দুইটা পাশ আলাদা হবে, অর্থাৎ অপ্রতিসম হবে, এক পাশ বড় এক পাশ ছোট। তাহলে বলো তো এটা কি মেটামরিজম দেখাবে? এবং এই যৌগটার নাম বলবে, এটার নাম কি এবং এটা মেটামরিজম দেখাবে কি না। ঠিক আছে, অ্যান্সার করো, এটার নাম কি এবং এটা মেটামরিজম দেখাবে কি না। ঠিক আছে, হ্যাঁ নাজিয়া নাফিয়া, থ্যাংক ইউ। ঠিক আছে, ইথার কিটোন সেকেন্ডারি অ্যামিন। এখন আমাকে এটা বলো যে এটার নাম কি এবং এটা মেটামরিজম দেখাবে কি না। এখনো তো অ্যান্সার পেলাম না কোনো, তাড়াতাড়ি ফার্স্ট। আচ্ছা, নাম হচ্ছে বিউটোন, বাট আমি বলবো দীপচয়ন তুমি এটাকে লিখবে বিউটানোন, এটার পজিশন উল্লেখ করবে না। কারণ বিউটাননের কোনো 2 হয় না, কোনো 3 হয় না। এখানে দিলেও সে বিউটানন। আমি যদি সংকেতটাকে একটু ঘুরাই লিখি এটা, তাও সেটাই বিউটানন, অর্থাৎ দুই দিক থেকে চিন্তা করলে একই হবে। ঠিক আছে, তাহলে এটাকে আমি বিউটানন লিখবো, এটাই সঠিক। কিন্তু ভেঙে লিখলে পজিশন উল্লেখ করা যায়, সেটাও সঠিক এক প্রকার। বিউটুওন, এটা এক প্রকার ভুল না, কিন্তু বেটার হবে এইভাবে লিখলে বিউটানন। ঠিক আছে, বিউটানোন। আচ্ছা, ও বলছে না মনে হয়। খেয়াল করা একটা জিনিস, যদি কাউকে সমানতা দেখাতে হয় তাহলে তার তো আরেকটা সমানও লাগবে। এর কি কোনো সমানও হবে? এর তো একাই, এর তো কোনো পজিশন নেই যেটা আমি ঘুরাই টুরাই কিছু লিখতে পারি। এই জন্য দেখলে মনে হচ্ছে দুই পাশে অপ্রতিসম, তাই তো আমার শর্ত মানে যেটা অপ্রতিসম, কিন্তু তার আরেকটা সমানুতা বানানো সম্ভব না। এই জন্য বিউটানোন মেটামরিজম দেখাবে না। তাহলে দেখাবে কে? এই যে পেন্টানোন। দেখো, পেন্টানোন 3, আবার পেন্টানোন 2। তাহলে এটার নাম কি? 1 2 3 4 5, 5টা কার্বন, তাহলে পেন্ট কিটোন, এই জন্য পেন্টানোন। এটার নাম কি? পেন্টানোন। কয় নাম্বার পজিশনে? সিও আছে 3 নম্বরে, এই জন্য পেন্টানোন 3। তাহলে এটার নাম কি হবে? পেন্টানোন 2। তাহলে দেখো এইটার ক্ষেত্রে কিন্তু তার দুটো সমানু বানানো সম্ভব, সেটা 3ও হতে পারে 2ও হতে পারে। এই জন্য এরা হচ্ছে মেটামরিজম দেখাবে, কিন্তু এটা দেখাবে না। বুঝতে পারছি? তাহলে মেটামরিজম দেখাইতে গেলে তার একটা আলাদা একটা সমানু লাগবে, যেটা দুইটা পাশ সেম, সেটাকে আমরা বানাবো হচ্ছে এক পাশে কম এক পাশে বেশি, তাহলেই সেটা হবে মেটামরিজম। একটা সমানু তো আরেকটা সমান বানাতে হবে, তো আরেকটা যৌগ লাগবে, তো তার সাথে তো না হয় আমরা কম্পেয়ার করে বলবো যে এটা সমানু এইটা। ঠিক আছে, তাহলে এই যে পেন্টানোন, এটাই হচ্ছে আমাদের মেটামরিজম। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার আসো টটোমারিজম। এক কথায় যদি বলা হয় টটোমারিজম কে দেখায়, অ্যান্সার হবে কিটোন। আচ্ছা, টটোমারিজমকে আমরা কি বলি? বলি আমরা গতিশীল কার্যকরীমূলক সমানতা। কি বলি? গতিশীল কার্যকরীমূলক সমানতা। কেন গতিশীল বলছি? কারণ এখানে একটা কার্যকরীমূলক খুব তাড়াতাড়ি আরেকটা কার্যকরীমূলকে পরিণত হয়ে যায়। ঠিক আছে, কিভাবে সেটা? তাহলে কারা দেখায়? এক কথায় অ্যান্সার হলো কিটোন। তাহলে আমাকে বলো তো, এমন একটা কার্যকরীমূলক শ্রেণী বা এমন একটা সমগোত্রীয় শ্রেণী বলো
যারা সব ধরনের সমানতা দেখায়, মানে সব ধরনের সমানতা ঠিক না, বলতে হবে সব ধরনের গাঠনিক সমানতা দেখায়। বলে অ্যান্সার কি হবে? এমন কোন সমগোত্রীয় শ্রেণী আছে যারা সকল ধরনের গাঠনিক সমানতা দেখায়? অ্যান্সার কি হবে বলো? ঠিক আছে, লিখো, তাড়াতাড়ি লিখো। ঠিক আছে, হ্যাঁ দেখাবে। শর্মি যেটা বলছো 3 মিথাইল বিউটান 2, হ্যাঁ অবশ্যই দেখাবে। ঠিক আছে, হ্যাঁ সহজ বাক্যে যদি বলি, হ্যাঁ অ্যান্সার করছে শ্রাবন্তী, শিপ্রলয়, নাজিয়া রাফিয়া। হ্যাঁ নাজিয়া রাফিয়া, তবে বেটার হচ্ছে সবচেয়ে বলা হলো কিটোন। ঠিক আছে, অ্যালডিহাইডের কিছু পার্ট দেখায়, কিন্তু অ্যালডিহাইডের তো অবস্থান সমানতা নাই। অ্যালডিহাইডের কি অবস্থান সমানতা হয়? ওর অবস্থান তো সবসময় 1 নম্বর। তাহলে তো অ্যালডিহাইডের ক্ষেত্রে অবস্থান সমানতা আমরা পাচ্ছি না। তাহলে তো অ্যালডিহাইড বললে অ্যান্সার ভুল হবে। তাহলে সঠিক উত্তর কি হবে? সেটা হচ্ছে কিটোন। একমাত্র সমগোত্রীয় শ্রেণী যেটা সকল গাঠনিক সমানতা দেখায়, সেটা হচ্ছে অ্যান্সার হলো কিটোন। ওকে, সেটা কি? অ্যান্সার হচ্ছে কিটোন। ওকে, আচ্ছা খেয়াল করো, তাহলে টটোমারিজম হচ্ছে কিটোন। টটোমারিজম কিটোন থেকে কি পরিণত হবে? মনে করো এই একটা কিটোন যৌগ, সে এখান থেকে পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন হয়ে কি তৈরি হবে? এই হাইড্রোজেন এখানে চলে আসবে, দ্বিবন্ধন এখানে আসবে। তাহলে কি হয়ে গেল? এইখানে ডাবল বন্ড হয়ে গেল, আর এখানে একটা OH চলে আসলো, একটা হাইড্রোজেন অক্সিজেনের সাথে চলে আসলো। তাহলে এটা কি? দ্বিবন্ধন প্লাস অ্যালকোহল। তাহলে কি নাম হবে? ইন প্লাস অল। এই জন্য আমরা কি বলি? ইনল। কি বলি? এই জন্য আরেক নাম হচ্ছে কিটো ইনল সমানতা। কি নাম? কিটো ইনল সমানতা। তাহলে যার নাম টটোমারিজম, তার নাম কিটো ইনল সমানতা, তার নাম গতিশীল কার্যকরীমূলক সমানতা। বুঝতে পারছি? তাহলে কারা দেখাবে? এক কথায় বললে কিটোন। কিছু অ্যালডিহাইডও দেখায়, তবে আমরা মূলত কিটোনকেই বলবো। ঠিক আছে, ওকে। তাহলে এই শেষ হলো আমাদের গাঠনিক সমানতা। তাহলে সিকল সমানতা সবাই দেখাবে, কার্যকরীমূলকটা দেখাবে শুধুমাত্র অ্যালডিহাইড থেকে কিটোন, অ্যালকোহল থেকে ইথার। অবস্থান সমানতা দেখাবে যারা মাঝে বসে। অবস্থান সমানতা দেখাবে যারা মাঝে বসে। সেটা হতে পারে অ্যালডিহাইড, কিটোন, ইথার, সেকেন্ডারি অ্যামিন, অ্যালকিন, অ্যালকাইন, এগুলা। ব্যতিক্রম হ্যালাইড এবং অ্যালকোহল। ওকে, আচ্ছা। মেটামারিজম 3টা জিনিস: ইথার, কিটোন, সেকেন্ডারি অ্যামিন। কি কি দেখাবে? মুখস্থ করো। ইথার, কিটোন, সেকেন্ডারি অ্যামিন। আর টটোমারিজম যদি বলা হয়, এক কথায় অ্যান্সার হবে কিটোন। ওকে, আচ্ছা। তাহলে আমাদের গাঠনিক সমানতা শেষ হলো। এবার আমরা আসবো স্টেরিও সমানতা। আচ্ছা, তার আগে আগে আমরা শেষ করে নিই ওটা। স্টেরিও আমাদের ওটা 10 মিনিট লাগবে। তাহলে আমরা গাঠনিকটা মুছে দিই এবার। তাহলে স্টেরিও বা ত্রিমাত্রিক, এর মধ্যে কি কি আছে? এর মধ্যে আছে 2টা। কি কি বলো তো? এবং এই 2টাই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তাহলে একটা হচ্ছে জ্যামিতিক সমানতা, যার আরেকটা হচ্ছে সিস্ট্রান্স, আরেকটা হচ্ছে আলোক সক্রিয় সমানতা। আলোক সক্রিয় সমানতা, ঠিক আছে? আলোক সক্রিয় সমানতা। ওকে, তাহলে দেখো স্টেরিও বা ত্রিমাত্রিক, এর মধ্যে একটা পড়বে জ্যামিতিক সমানতা, আর একটা হচ্ছে আলোক সমানতা। তাহলে প্রথমে আসলে জ্যামিতিক সমানতা, এবং এখান থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং বলেও দেওয়া যাবে যে প্রশ্নটা এই হবে। দেখো কি সেটা? আচ্ছা, জ্যামিতিক সমানতা তাহলে কারা দেখাবে? আচ্ছা, একটু বলে নেই যে স্টেরিও সমানতা হলো এমন এক ধরনের সমানতা যেইখানে তাদের ত্রিমাত্রিক গঠনটা ভিন্ন হবে। মানে তাদের যে স্ট্রাকচারটা, এটা 3 ডাইমেনশনালি ভিন্ন হবে। মানে আমরা খালি চোখে দেখলে হয়তো সবসময় বুঝতে নাও পারি।
যেমন সিস ট্রান্স, এটা আসলে কিন্তু একটা ত্রিমাত্রিক স্ট্রাকচার, আমরা তো জাস্ট খাতায় আর কি লিখে দেখাচ্ছি। তাহলে জ্যামিতিক সমানতা হচ্ছে আর বিশেষ ধরনের সমানতা একটা। তাহলে এটা হচ্ছে কারা দেখায়, এর জন্য দুইটা শর্ত আছে। এক নম্বর শর্ত হচ্ছে যারা প্রতিস্থাপিত অ্যালকিন হতে হবে। কি হতে হবে? প্রতিস্থাপিত অ্যালকিন হতে পারে। আচ্ছা, এখানে প্রতিস্থাপিত বা প্রতিস্থাপিতই থাকুক। আর এটা হচ্ছে চাকরিক অ্যালকিন। মানে সহজ কথা হচ্ছে যে মনে করো এই হচ্ছে দ্বিবন্ধন, তাহলে এই দ্বিবন্ধনের তো দুইটা সাইড, তাই না? এই দুইটা সাইড যখন ঘুরতে গেলে বাধা পাবে, এই যে ঘুরতে গেলে বাধা পাচ্ছে, এই যে ভেঙে গেল, এইটাই হচ্ছে আমার জ্যামিতিক সমানতা, যে মুক্ত ঘূর্ণন সম্ভব নয়। দেখো যেগুলো একক বন্ধন সেগুলো কিন্তু খুব ভালোভাবে ঘুরতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু যখন দ্বিবন্ধন ঘুরতে যাবে তখন কি হবে? এখানে একটা মোচড় তৈরি হবে, মোচড়, দ্যাট মিনস ভেঙে যাবে তখন। এই যে দ্বিবন্ধন যে মুক্তভাবে ঘুরতে পারতেছে না, এই জন্যই দুইটা স্ট্রাকচার তৈরি হয়। সেটাই হচ্ছে আমাদের সিস ট্রান্স। যদি একই দিকে থাকে, দুইটা একই দিকে, তার নাম হচ্ছে সিস। যদি দুইটা ভিন্ন দিকে থাকে তার নাম কি? ট্রান্স। তাহলে এটা হচ্ছে সিস আর নিচে গেলে ট্রান্স। ওকে, এটা হচ্ছে সিস, এটা হলো ট্রান্স। এখন এখানে একটা শর্ত আছে যেটা খুব বেশি ইম্পর্টেন্ট, একটু ভালোভাবে খেয়াল করো। শর্তটা হচ্ছে CAB এ একটা শর্ত, এই একটা শর্ত, এই একটা শর্ত। এই যে শর্তগুলো দেখালাম, এই শর্তগুলো সবগুলাই এই জ্যামিতিক সমানতার শর্তকে মানে। তার মানে এরা সবাই জ্যামিতিক সমান, কিন্তু একটা আছে যেটা জ্যামিতিক সমান হবে না। সেটা কোনটা? সেটা হচ্ছে, খেয়াল করো, এই যে, তার মানে যদি একই পাশে, একটা জিনিস খেয়াল করো, যদি দুটো পাশ আমার প্রতিসম হয়, এই পাশও যা এই পাশও তাই, তাহলে কিন্তু জ্যামিতিক সমানতা দেখাবে, কোনো সমস্যা নেই। কিন্তু যখন একই পাশে দুইটা একই জিনিস চলে আসবে, মানে এই পাশে দুইটা জিনিস সেম, তাহলে কিন্তু জ্যামিতিক সমানতা দেখাবে না। কেন দেখাবে না সেটা একটু আসো দেখি কিভাবে। যেমন মনে করো এটা, খেয়াল করো, এই হচ্ছে দুইটা কার্বন, এই পাশে দিলাম CH3, এখানে দিলাম হাইড্রোজেন। এটা কি বলতো? এটার নাম হচ্ছে বিউটিন 2। এই যে 4 কার্বন 2 নাম্বার পজিশনে আছে, তাহলে নামটা কি? বিউটিন 2। যদি দুটো একই পাশে থাকে তার নাম হবে কি? সিস। আর যদি এটাকে ঘুরে উল্টো করে লিখি তাহলে কি হয়ে যাবে? তাহলে কি হয়ে যাবে? ট্রান্স। তাহলে যদি একই পাশে থাকে তাহলে হচ্ছে সিস, আর যদি দুটা ভিন্ন ভিন্ন সাইডে চলে যায় তার নাম কি হবে? ট্রান্স। বুঝতে পারছি সিস ট্রান্স কি জিনিস? তাহলে একই পাশে থাকলে সিস, ভিন্ন ভিন্ন পাশে থাকলে ট্রান্স। ওকে, এইবার একটা আসো যেটা নিয়ে বল, এই যে এটাকে কি, এর দুটো পাশ একই না? এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এটাও এ, এটা বি, হতেই পারে। কিন্তু খেয়াল করো, এই যে যৌগটা, এই যে মনে করো এই যে হচ্ছে আমার, এটা হলো এ, এটা হলো বি, তাহলে দেখো এই দুইটা কি সেম হয়ে গেল না? তাহলে আমি এটাকে সিস বলবো না ট্রান্স বলবো? তুমি বললে যে ভাইয়া এটা হচ্ছে সিস, আমি বললাম যে আপু না এটা ট্রান্স, তাই না? বলতে পারি না? তুমি সিস বলতে পারো, আমি ট্রান্স বলতে পারি। এই যে দুই রকমের ঝামেলা, এই ঝামেলার জন্যই যদি একই পাশে দুইটা একই জিনিস থাকে, মানে এক পাশ সেম, তাহলে তারা সমানতা মানে জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। তাহলে দেখো তো জ্যামিতিক সমানতা আসলে কাদের বৈশিষ্ট্য? এক কথায় যদি বলি,
জ্যামিতিক সমানতা হচ্ছে অ্যালকিনের বৈশিষ্ট্য। একদম এক কথায় অ্যান্সার, যে অ্যালকিন কোন ধরনের সমানতা দেখায়, পরীক্ষায় অ্যান্সার হবে এটা, জ্যামিতিক সমানতা। যদি জ্যামিতিক সমানতা না থাকে তাহলে অ্যান্সার অবস্থান সমানতা বা অন্য কিছু হবে। কিন্তু অ্যালকিন কোন সমানতা দেখায়, এর অপশানের প্রথমেই থাকবে যেটা, সেটা হচ্ছে জ্যামিতিক বা সিস্টেমস। মনে করো এরকম একটা দিল যে হেক্সিন 3 কোন ধরনের সমানতা দেখায়? কি বললাম? হেক্সিন 3 কোন ধরনের সমানতা দেখায়? এটা অপশনগুলো একটু লিখি। প্রথমে লিখলো মনে করো অবস্থান, কার্যকরীমূলক সমানতা, 2 নম্বরে লিখলো আলোক সমানতা, 3 নম্বরে লিখলো সিস্টেমস বা জ্যামিতিক সমানতা, 4 নম্বরে লিখলো মনে করো টটোমারিজম। বলো তাড়াতাড়ি বলো অ্যান্সার কোনটা হবে? বলো হেক্সিন 3 কোন ধরনের সমানতা দেখায়? অ্যান্সার কি হবে? তাড়াতাড়ি বলো, এটা কি হবে বলো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা বুঝলাম অ্যালকিন বললেই কোন ধরনের সমানতা অ্যান্সার হবে? সিস্টেমস, যার আরেক নাম কি? জ্যামিতিক সমানতা। তাহলে এটাকে আমরা লিখতে পারি সিস্টেমস। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে? সিস্টেমস সমানতা বা জ্যামিতিক সমানতা। তাহলে পরীক্ষায় যদি আসে যে কোনো অ্যালকিন, এই যে হেক্সিন 3 মানে কি অ্যালকিন, অ্যালকিন কোন ধরনের সমানতা দেখায়, তাহলে অ্যান্সার কি হবে? সবসময় জ্যামিতিক সমানতা। আর জ্যামিতিক সমানতা না থাকলে অ্যান্সার হবে অবস্থান সমানতা। বুঝতে পারছি? ওকে, এবার আসে আমাদের লাস্ট টপিক। আচ্ছা একটু বলো তো আমাকে, সেটা হচ্ছে প্রোপিন। যদি আমি এই প্রশ্নটা করি, প্রোপিন কোন ধরনের সমানতা দেখায়? প্রোপিন কোন ধরনের সমানতা দেখায়? ক টটোমারিজম, খ অবস্থান, গ জ্যামিতিক, ঘ আলোক। বলো অ্যান্সার কোনটা দিবা? ফার্স্ট, প্রোপিন কোন ধরনের সমানতা দেখায়? অ্যান্সার কোনটা দিবা বলো, তাড়াতাড়ি বলো। এবার আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে আলোক সমানতা। আচ্ছা, নাজিয়া নাফিয়া ভুল করে ফেলছে, কিন্তু প্রশ্নটা ছিল প্রোপিন কোন ধরনের সমানতা দেখায়। ইয়েস শর্মি, সঠিক, অবস্থান সমানতা। খেয়াল করো প্রোপিনের সংকেত কি ছিল? CH3, CH ডাবল বন্ড CH2। আমি কি বলছিলাম যে মানে বলছি কেমিস্ট্রিতে সব জায়গায় ব্যতিক্রম আছে, ঠিক আছে? তাহলে শুধু যদি অ্যালকিন বলা হয়, শুধু অ্যালকিন বললে অ্যান্সার হবে জ্যামিতিক সমানতা। কিন্তু অ্যালকিন বলতে কোনটাকে বোঝানো হচ্ছে সেটাকে দেখতে হবে। একমাত্র প্রোপিন, ঠিক আছে, যেটা কিন্তু এই দেখো এর দুই পাশে একই জিনিস, মানে এর এক পাশে 2টা হাইড্রোজেন আছে। তাহলে আমি কি বলছিলাম, যদি একই সাইডে দুটো সেম জিনিস থাকে, দুটো একই জিনিস, তাহলে কি সিস্টেমস হবে? তাহলে কি জ্যামিতিক সমানতা দেখাবে? দেখাবে না। ঠিক আছে, একই পাশে দুটো একই রকম হলে জ্যামিতিক সমানতা দেখাবে না। ওই যে দেখাইলাম যে আপনি সিসও বলতে পারেন, আমি আবার ট্রান্সও বলতে পারি, এই জন্য বাদ। তাহলে অ্যান্সার কোনটা হবে? অন্য ক্ষেত্রে যদি আমরা অ্যালকিন বলতাম তাহলে অ্যান্সার হতো এইটা, কিন্তু স্পেসিফিকভাবে যদি প্রোপিন আসে পরীক্ষায় তাহলে অ্যান্সার হবে কোনটা? অবস্থান সমানতা। ঠিক আছে দীপচয়ন, থ্যাংক ইউ। এটা যেন কোনোভাবে ভুল হয় না, ঠিক আছে? তাহলে প্রোপিনের জন্যই শুধুমাত্র অবস্থান হবে,
আর বাকি অ্যালকিন পরীক্ষায় আসলে বেশিরভাগ জ্যামিতিক সমানতায় অ্যান্সার হবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা গেল। এবার আলোক সমানতা 5 মিনিট। আচ্ছা, লাস্ট টপিক আলোক সমানতা। ঠিক আছে। আচ্ছা, অবস্থান সমানতা, এটা বুঝতে গেলে আমার জানতে হবে যে অবস্থান সমানতা কারা দেখায়, এর শর্ত কি? শর্ত হলো 3টা। 1 নম্বরে কি? কাইরাল কার্বন। 2 নম্বরে কি? সেই যে কাইরাল কার্বন বিশিষ্ট যৌগ, এদের একটা দর্পণ প্রতিবিম্ব থাকবে। কি হবে? দর্পণ প্রতিবিম্ব হবে। আর 3 নম্বর কথা হচ্ছে মানে এই যে দর্পণ প্রতিবিম্ব হলো, এরা কি হবে? একে অপরের উপর অসমাপতিত, মানে ঠিক মতো বসবে না। এই যে হাত আমার এই পাশে, এটা এই পাশে, তার মানে কি ঠিক মতো বসছে? বসে নাই। এটাকে বলা হয় অসমাপতিত হওয়া। যেমন উদাহরণ দিই একটা, তাহলে আমাদের, আচ্ছা আগে আমরা জানি কাইরাল কার্বন মানে কি? যে কার্বনের চারপাশে 4টা ভিন্ন মূলক থাকে। খেয়াল করো। আচ্ছা, মনে রাখবা এই যে সংকেতটা হবে, এটা হবে ভর অনুযায়ী, অর্থাৎ ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার দিকে। উপরে থাকবে সবচেয়ে বেশি, তারপর আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে এই যে যেটা আসলে আঁকাইলাম, এর নাম কি? ডি ল্যাকটিক অ্যাসিড। হ্যাঁ, ডি ল্যাকটিক অ্যাসিড। তাহলে খেয়াল করো, দেখো 4 হাতে 4টা ভিন্ন জিনিস আছে, তাহলে এটা কি? এটা একটা কাইরাল কার্বন। এটা একটা কি জিনিস? এটা একটা কাইরাল কার্বন। আচ্ছা, তাহলে এর দর্পণ প্রতিবিম্ব, দর্পণ প্রতিবিম্বটা কেমন হবে? খেয়াল করো, এই তো এটা এই পাশে চলে আসবে, উপরে COOH এই পাশে আসবে, হাইড্রোজেন এই পাশে আসবে। তাহলে এই যে এটা কি হলো? এটার দর্পণ প্রতিবিম্ব হয়েছে এইটা। এবারে বসাও তো, এটা কি এর উপর বসবে? বসবে না, কারণ এটার OH এই পাশে, এটার হবে এই পাশে, তাই তো বসলো না। এই যে আমার হাতের মতো, এই আঙুলটা এই পাশে আর এই আঙুলটা এই পাশে, তাহলে এই যে বসলো না। ঠিক একই রকম। তাহলে এটা হচ্ছে আমাদের ডি ল্যাকটিক অ্যাসিড, আর এটা হচ্ছে এল, কারণ এটা হচ্ছে ঘড়ির কাঁটার ডান দিকে, অর্থাৎ যে আলোক রশ্মি, অর্থাৎ এটা আলোক সক্রিয়। কেন? কারণ এক সমতলীয় আলোকে এটা ডান দিকে ঘোরায়। এক সমতলীয় আলোকে কোন দিকে ঘোরাবে? ডান দিকে। অর্থাৎ এ যদি ডান দিকে ঘোরায়, এ ঘোরাবে বাম দিকে, এই জন্য এর নাম হচ্ছে এল। যেটা ডি, তার নাম হচ্ছে ডেক্সট্রো রোটেটরি, যার নাম ডানাবর্তী। আর এলটা হচ্ছে লেভো রোটেটরি, বামাবর্তী, বাম দিকে ঘোরাবে। মনে রাখতে হবে দুইটোর ঘোরানোর পরিমাণ কিন্তু একই হবে। এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, যে কত ডিগ্রি। এটা হচ্ছে 2.24 ডিগ্রি, এটাও কিন্তু একই, শুধু বিপরীত দিকে ঘোরাচ্ছে বলে এটা হবে মাইনাস আর এটা হবে প্লাস। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের আলোক সমানতার শর্ত। এই যে দুইটা যৌগ দেখাইলাম, এরা কি? এরা হচ্ছে একে অপরের এনানসিওমার। এরা কি? একে অপরের এনানসিওমার বা এন্টিমার বা এন্টিপড, অনেকগুলো নাম আছে কিন্তু এদের। তাহলে এদের কি কি নাম আছে আমার? একটা নাম হচ্ছে এনানসিওমার, একটা হচ্ছে এন্টিমার, এন্টিপড, আর এটা হচ্ছে এনানসিওমর্ফ। এগুলো সব একই জিনিস। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ডেক্সট্রোরোটেটরি, এটা হচ্ছে লেভোরোটেটরি। এই দুটো সমাণুকে বলা হয় একে অপরের এনানসিওমার, এবং এরা কি? আলোক সক্রিয়। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে এনানসিওমার আলোক সক্রিয় না আলোক নিষ্ক্রিয়, অ্যান্সার কি হবে? এনানসিওমার আলোক সক্রিয়।
এবার এই দুইটাকে যখন মিক্স করে দিব তখন যেটা তৈরি হবে তার নাম হচ্ছে রেসিমিক মিশ্রণ। তার নাম কি? রেসিমিক মিশ্রণ, যাকে আমরা একসাথে লিখতে পারি ডিএল মিশ্রণ। এটা প্লাস মাইনাস, তাহলে কি লেখা যায়? প্লাস মাইনাস মিশ্রণ। তাহলে যেটাই রেসিমিক মিশ্রণ সেটাই ডিএল মিশ্রণ, সেটাই প্লাস মাইনাস। তাহলে দেখো কেউ যদি ডান দিকে একই পরিমাণ ঘোরায়, যদি বাম দিকেও ঘোরায়, তাহলে কি নেগেটিভ হয়ে যাবে না জিনিসটা? মানে একটার একটা প্রশমিত হয়ে যাবে। তাহলে নিট ফলাফল কি? 0। অর্থাৎ রেসিমিক মিশ্রণ কি হবে? আলোক নিষ্ক্রিয় হবে, অর্থাৎ আলোকে কোনো দিকেই সরাবে না। এ যদি ডান দিকে সরাইতে চায় ও বাম দিকে সরাবে, স্বাভাবিক। আমি এখানে দাঁড়ায় আছি, দুজন মানুষ যদি আমাকে দুই দিক থেকে টানে এবং দুজনে যদি সমান শক্তিশালী হয়, তাহলে কি আমি কোনো দিকে যাব? আমি তো মাঝখানেই থাকবো। এই যে দুই দিকেই সমান, এই জন্য সে মাঝখানে। অর্থাৎ রেসিমিক মিশ্রণ সে হবে কি? আলোক নিষ্ক্রিয়। ওকে, তাহলে এনানসিওমার হচ্ছে আলোক সক্রিয় আর রেসিমিক মিশ্রণ হচ্ছে আলোক নিষ্ক্রিয়। তাহলে এবার যদি বলে কোনো যৌগে, দেখে বলতে হবে যে ওই যৌগে কয়টা আলোক সক্রিয় সমাণু সম্ভব। এটা বের করার সূত্র কি? এটা বের করার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার m। সূত্র কি? 2 টু দি পাওয়ার m। খেয়াল করো এখানে আলোক সক্রিয় সমাণু কয়টা? সরি, কাইরাল কার্বন কয়টা আছে? তাহলে যতগুলো কাইরাল কার্বন থাকবে সেটাই হচ্ছে m। তাহলে 2 টু দি পাওয়ার 1, তাহলে কি হয়ে গেল? তার মানে কি? 2টা। অর্থাৎ এর আলোক সক্রিয় সমাণুর সংখ্যা কয়টি? 2টা। এই একটা, এই একটা। ওকে, হয়ে গেল। একটা প্রশ্ন পরীক্ষায় আসছে মেডিকেলে যে গ্লুকোজের ক্ষেত্রে কয়টি কাইরাল কার্বন থাকে? এটার অ্যান্সারটা বলো তো একটু তাড়াতাড়ি বলো। গ্লুকোজের ক্ষেত্রে কয়টি কাইরাল কার্বন থাকে? এবং বলবা সেই সাথে যে তাহলে এর সমাণু সংখ্যা কতটি? ঠিক আছে, বলো তাড়াতাড়ি বলো। গ্লুকোজের ক্ষেত্রে কয়টা কাইরাল কার্বন থাকে আর এর সমাণু সংখ্যা কতটি? দেখো আমরা যখন আলোক সমানুতা পড়ব, এইখানে টার্ম আছে টোটাল 4টা। একটা টার্মের নাম হচ্ছে এনানসিওমার, যে কিনা আলোক সক্রিয়। 2 নম্বর টার্মটা হচ্ছে রেসিমিক মিশ্রণ, যেটা আলোক নিষ্ক্রিয়। 3 নম্বর টার্মটার নাম হচ্ছে ডায়াস্টেরিওমার। আর 4 নম্বরটার নাম হচ্ছে মেসোযৌগ। দেখছো এতক্ষণ আমরা কথা বলছিলাম কিন্তু একটা কাইরাল কার্বন নিয়ে। হ্যাঁ, গুড দীপচারণ, ঠিক আছে, থ্যাংক ইউ। সাকিব হাসান, শিপ্র, শর্মী, শ্রাবন্তী, হ্যাঁ সবাই সঠিক। তাহলে গ্লুকোজের ক্ষেত্রে কাইরাল কার্বনের সংখ্যা হচ্ছে 4টি। তাহলে সূত্র কি বলবে? 2 টু দি পাওয়ার 4। তাহলে আনসার কয়টা হবে? 16টা সমাণু। তাহলে কাইরাল কার্বন 4টা, সমাণু হচ্ছে 16টা। ওকে, এই প্রশ্নটা আসছে কিন্তু গ্লুকোজে কয়টা কাইরাল কার্বন থাকে? আচ্ছা, তাহলে আমরা এনানসিওমার জানলাম, রেসিমিক মিশ্রণ জানলাম। ডায়াস্টেরিওমার হচ্ছে যদি 2টো কাইরাল কার্বন থাকে। খেয়াল করো, তাহলে আগেরটা বলছি একটা কাইরাল কার্বনের জন্য, এবার বলবো 2টা কাইরাল কার্বনের জন্য। মনে করো এখানে ওএইচ না থেকে একটা সিএল থাকলো সাপোজ। তাহলে দেখো এটাকে একটা কাইরাল কার্বন না? এটাকে একটা কাইরাল কার্বন নয়? কারণ 4 হাতে 4টা ভিন্ন জিনিস আছে তো। এই যে একটা ভিন্ন জিনিস, এই যে একটা ভিন্ন জিনিস, এই যে একটা ভিন্ন, আর টোটালটা ভিন্ন। তাহলে এটা একটা কাইরাল কার্বন। আবার যদি নিচে আসে এইটা, দেখো এর ক্ষেত্রেও কিন্তু 4টা জিনিস ভিন্ন। মজার ব্যাপার হলো 2টাই কাইরাল কার্বন। এরকম যদি 2টাই কাইরাল কার্বন হয় এবং 2টাই যদি অপ্রতিসম হয়, তাদের যে দর্পণ প্রতিবিম্ব তৈরি হবে সেই 2টাকে বলা হয় একে অপরের ডায়াস্টেরিওমার। তার মানে
অপ্রতিসম কাইরাল কার্বন, তাদের দর্পণ প্রতিবিম্ব সহ যে যৌগটা সেটাই হচ্ছে ডায়াস্টেরিওমার। আর যদি এখানে সিএল না থেকে ওএইচ থাকতো, কি থাকতো? ওএইচ। তার মানে খেয়াল করছো কাইরাল কার্বন কিন্তু দুইটাই, এটাও কাইরাল কার্বন, এটাও কাইরাল কার্বন, কিন্তু এই যে দুইটা পোর্শন, এই দুইটা পোর্শনকে যদি আমি ভাগ করি তাহলে খেয়াল করো তো এটাও যা এটাও কি তাই না? তার মানে যদি দুইটা প্রতিসম হয়ে যায় তাহলে খেয়াল করো একটা কাইরাল কার্বন থাকলে তার নাম এনানসিওমার হিসেবে আমরা চিনলাম। যখন দুইটা কাইরাল কার্বন চলে আসবে তখন আমার বলতে হবে যে দুইটা কার্বন কি প্রতিসম নাকি অপ্রতিসম। যদি অপ্রতিসম হয় তখন হবে ডায়াস্টেরিওমার, কিন্তু যখন প্রতিসম হয়ে যাবে তখন কিন্তু সেটা ডায়াস্টেরিওমার হবে না। তাহলে প্রতিসম কার্বনটা হচ্ছে মেসো যৌগ, তাহলে এটার নাম হচ্ছে মেসো টার্টারিক অ্যাসিড। এটার নাম কি? মেসো টার্টারিক অ্যাসিড। হ্যাঁ, কার্বনের উপর যদি স্টার দেওয়া থাকে তার মানে বুঝবো সেটা কাইরাল কার্বন, ঠিক আছে। আবার অনেক ক্ষেত্রে উত্তেজিত অবস্থা বোঝানো হয়, উত্তেজিত অবস্থা নর্মাল মানে একটা মৌল দিয়ে বোঝানো হবে, আর এরকম যৌগের ক্ষেত্রে যখন স্টার দিবে তখন বুঝবে এটা কাইরাল কার্বন, ঠিক আছে। তাহলে দেখো যদি দুইটা প্রতিসম হয়ে যায় তাহলে সেটাকে কি বলবো? মেসো যৌগ। কি বলবো? মেসো যৌগ। এবং মেসো যৌগ আলোক নিষ্ক্রিয়। মজার ব্যাপার হলো অন্য সকল ক্ষেত্রে কাইরাল কার্বনের সূত্র হচ্ছে এইটা, মানে কাইরাল কার্বন বসালেই আমরা সমানতা পাচ্ছি, কিন্তু যদি প্রতিসম হয়ে যায় সেই ক্ষেত্রে সূত্র কিন্তু আলাদা, 2 to the power n-1। তাহলে দেখো এখানে যদি আমরা n এর মান 2 বসাই তাহলে কত আসে? অ্যান্সার 2। তার মানে এই যৌগে দুইটা কাইরাল কার্বন থাকা সত্ত্বেও এর আলোক সক্রিয় সমানও দুইটা। এর আলোক সক্রিয় সমানও কয়টা? দুইটা। কিভাবে হতে পারে সেটা? এই যে ওএসকে এই পাশে নিয়ে আসলাম, এই যে, তাহলেই তো এবার অপ্রতিসম হয়ে গেল, এটাই হয়ে গেল আলোক সক্রিয় যৌগ। আর যখন দুটো প্রতিসম হবে তখন সেটা হবে মেসো যৌগ। তাহলে দেখছো হওয়ার কথা ছিল চারটা সমানও, কিন্তু হচ্ছে কয়টা? দুটো। তাহলে দুটো হবে আলোক সক্রিয় আর একটা হবে মেসো যৌগ, এটাই হচ্ছে পার্থক্য। একটু সামারাইজ করে দেই, যদি একটা কাইরাল কার্বন থাকে তাহলে সমান হবে দুইটা। যদি দুইটা কাইরাল কার্বন থাকে সেটা দেখতে হবে সেই দুইটা কাইরাল কার্বন কি প্রতিসম নাকি অপ্রতিসম। যদি অপ্রতিসম হয় তাহলে সমান হবে 2 to the power n-4, কিন্তু যদি দুইটা প্রতিসম হয় তাহলে সূত্র হবে এইটা, তখন হয়ে যাবে দুটো। বুঝতে পারছি? তাহলে একটার জন্য দুটো, দুটোর জন্য চারটে, কিন্তু প্রতিসম হয়ে গেলে দুটোর জন্য দুটোই হবে, চারটে না হয়ে। বুঝতে পারছি? এই এখন লাস্ট প্রশ্ন তোমাদের যেটা, সেটা হচ্ছে সর্বনিম্ন কত সংখ্যা বিশিষ্ট অ্যালকেন আলোক সক্রিয় হবে, মানে কত কার্বন হলে অ্যালকেন, কিন্তু বলছি মানে তার সংকেত হতে হবে এর সমতুল্য। এই সংকেত বিশিষ্ট সর্বনিম্ন কত কার্বন বিশিষ্ট যৌগ আলোক সক্রিয় হবে? একটু বলো তো আমাকে অ্যান্সারটা। আচ্ছা, শ্রাবন্তী এটা ক্লাস করছিল বলে জানো 7টা অ্যান্সার, ঠিক আছে। আর কেউ কি জানো এটা? এটা শুধুমাত্র আমার অ্যালকেন হতে হবে, মানে শুধু CH3 মূলক। তাহলে দেখো কিভাবে আমরা বের করি। এই যে কার্বন, আমার সর্বনিম্ন হতে পারে হাইড্রোজেন, এর থেকে একটা কার্বন বাড়াইলে CH3, দুটো কার্বন বাড়াইলে C2H5, তিনটা কার্বন বাড়াইলে C3H7। কারণ আমরা কি জানি কাইরাল কার্বন হতে গেলে চারটা হাতে চারটা ভিন্ন জিনিস থাকতে হবে, এই যে চারটা ভিন্ন জিনিস। তাহলে টোটাল কার্বন কয়টা হলো? 3, 5, 6, 7। তাহলে সর্বনিম্ন 7 কার্বন বিশিষ্ট হেপটেন, এই যৌগটাই হবে আমার আলোক সক্রিয় যৌগ। এর নিচে কেউ হবে না, বরং এর উপরে অনেক হবে কিন্তু নিচে আর কেউ হবে না, ঠিক আছে। শুধু হ্যাঁ শর্মি, হ্যাঁ ঠিক আছে, একটা জিনিস শুধু জাস্ট বলে শেষ করি, সেটা হচ্ছে একটা সূত্র যে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, সেটা মনে রাখতে হবে যে কে কোন সমানতা দেখায়, এটা মনে রাখার সূত্র। 80-তে
অবশেষে অচেতন। কি বললাম সূত্রটা? 80-তে অবশেষে অচেতন। কেমন মনে রাখবো? প্রথমটা হলো অ্যালকেন, দ্বিতীয়টা হলো অ্যালকিন, তৃতীয়টা হলো অ্যালকাইন। কেমন? খেয়াল করো। 80-তে প্রথমটা কি? অ্যালকেন, অ্যালকেন আর কি। তাহলে আতে হচ্ছে আলোক সমাণু, আর শীতে হচ্ছে শিকল। তাহলে অ্যালকেন দিয়ে যদি বলে অ্যালকেন কোন সমানতা দেখে, অ্যান্সার কি হবে? আলোক সমানতা, শিকল সমানতা। শেষ। আর অবশেষে এটার জন্য কে? অ্যালকিন। একটাই অ্যান্সার, সেটা হচ্ছে অবস্থান। অবশেষে কোনটা? অবস্থান। যদি স্পেসিফিক বলতে চাই সেটা হচ্ছে সিস্টেমস। আর অচেতন পরেরটা হচ্ছে অ্যালকিন। অ্যালকিনের ক্ষেত্রে অবস্থান সমানতা আছে, আর চতে হচ্ছে শিকল বা চেইন। ঠিক আছে? তাহলে 80-তে অবশেষে অচেতন। অ্যালকেন দেখাবে আলোক সমানতা, শিকল সমানতা। অ্যালকিন দেখাবে অবস্থান। অ্যালকিন বললেই অবস্থান, সেটা সিস্টেমসই বোঝাবে। প্রোপিনের ক্ষেত্রে শুধুমাত্র অবস্থান। আর এটা অ্যালকিন না, এটা অ্যালকাইন হবে। অ্যালকাইন এটা হবে অবস্থান আর চেইন। সরি, হ্যাঁ, মানে অ্যালকাইনের জন্য কি হবে? অতে হচ্ছে অবস্থান আর চতে হচ্ছে চেইন। বুঝতে পারছি? হ্যাঁ, চয়ন ঠিকই বলছে। এর জন্যই হচ্ছে রাইবোজ, জাইলোজ, অ্যারাবাইনো সব আলাদা ছিল, এই যে শুধু ওইসের অবস্থানের ভিন্নতার কারণে। ঠিক আছে? এক একটার এক এক রকম ধর্ম। তো ঠিক আছে, তাহলে আমাদের সমানতা শেষ হলো। এই পর্যন্ত আমাদের পড়া থাকবে। তোমরা সমানতা পুরোটা পড়ে আসবে আর কি, জৈব যৌগের সমানতা। হ্যাঁ, এটা দিয়ে আমরা শেষ করলাম। পরের দিন আমরা বিক্রিয়া দেখব নেক্সট ক্লাসে। ঠিক আছে? ভালো করে পড়বা, নোট করবা। নোটের উপর একটা চ্যালেঞ্জ থাকবে। ঠিক আছে? রাত্রে দিয়ে দিব, সুন্দর করে নোট করবে। ওকে? আর ভালো করে পরীক্ষা দিবে সবাই। থ্যাংক ইউ, ভালো থেকো।